8 লক্ষ কোটি টাকার বাজেট আসছে বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন বক্তব্য মন্তব্য আমরা দেখতে পাচ্ছি এবং এই বাজেটের আকার আসলে কীরকম হবে, বড় হচ্ছে কি না, IMF আকারটাকে একটা ছোটো করার কথা বলছে। সরকারের জন্য এই বাজেটটি কতখানি চ্যালেঞ্জ হতে পারে, যেখানে আমাদের আর্থিক খাতের নানা রকম বিশৃঙ্খলার কথা বলা হচ্ছে। আমাদের ডলার সংকট, আমরা LC দিতে গিয়ে আমাদের সমস্যা হচ্ছে, আমাদের দ্রব্যমূল্যের দাম দেখা যাচ্ছে যে বেড়ে যাচ্ছে, মূল্যস্ফীতি মুদ্রাস্ফীতি বাড়ছে। তো সেই সার্বিক সকল বিবেচনায় 2024-25 সালের যে বাজেটটি আসছে, যেটি 5ই জুন ঘোষণা হবার কথা রয়েছে, বাজেট অধিবেশন বসবে, এই বাজেটকে আপনি একদম মোটা দাগে কীভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ। বাজেট কিন্তু একটা নিত্য নৈমিত্তিক ঘটনা। আমি শিওর এখানে কেউই চিন্তা করতে পারে না এটা সরকার বাজেট দিবে না, তাই না? বাজেট দিবে, ইন্টারিম বাজেট হতে পারে। অনেক সময় আমরা দেখেছি স্বল্পকালীন বাজেট দেওয়া হয়েছে, যে নতুন সরকার এসে আবার পূর্ণ বাজেট ঘোষণা করেছে, এরকম দেখেছি আমরা। সো বাজেটটার আমার এবার একটু ভালো লাগছে কি, আপনি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কথা বললেন। আমরা আমাদের প্রকল্প সহায়তা, মূলত যে জিডিপিকে যেগুলো ইনফ্লুয়েন্স করে, আমাদের অগ্রগতিকে যেগুলো প্রভাবিত করে, সেগুলো হচ্ছে জনকল্যাণমূলক প্রকল্প, যেগুলা এটা অবকাঠামোগত প্রকল্প হোক, স্বাস্থ্যসেবা হোক, গ্রামীণ স্বাস্থ্যসেবা হোক, গ্রামীণ শিক্ষা হোক, আর গ্রামীণ ধরেন মানুষের কাছে যেটাকে বলা হয় সামাজিক সুরক্ষা বেষ্টনী, গরিব মানুষকে প্রোটেকশন দেওয়ার জন্য বাজার অর্থনীতির অত্যাচার থেকে। আমার এমনিতে আপনি জানেন কিনা, আমি যেহেতু বাজেটের অনেক সময় অনেক বছর যাবৎ প্রাইভেট সেক্টর রিপ্রেজেন্টেটিভ কনসালটেটিভ কমিটির প্রাইভেট সেক্টর রিপ্রেজেন্টেটিভ হিসাবে কাজ করেছি, এখনও করছি। যখন বিভিন্ন চেম্বারের পক্ষ থেকে যখন কমিটি গঠন করা হয়, বিশেষভাবে আমি যেই প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পৃক্ত, তারা রাজস্ব বিভাগের সাথে মানে খুবই ওতপ্রোতভাবে জড়িত, গ্রাহকের হয়ে আমাদের অনেক কাজ করতে হয়। তো সেই অ্যাসপেক্টে আমরা দেখেছি আসলে বাজেটটা ডিসেম্বরেই শেষ হয়ে যায়। আমরা সবসময় চেষ্টা করতাম যে 7ই ফেব্রুয়ারির মধ্যে আমরা যদি বাজেট রিকমেন্ডেশনগুলো সত্যিকার অর্থে সুন্দরভাবে গোছানোভাবে পরিণত অবস্থা না দিতে পারতাম এনবিআরকে, আসলে সুপারিশগুলো গ্রহণ করার সুযোগ খুব কমে যায়। আমি এটাই গেল অন্তত 15-20 বছর যাবৎ জেনে আসছি, কিন্তু বাজেট কনসালটেটিভ কমিটির সাথে কাজ করার সুযোগ হয়েছে, আছে, ছিল। সো বড় জোর 28শে ফেব্রুয়ারি তখন শুরু হয়ে যায় আলোচনা। তো আলোচনাগুলো শুরু হয়েছিল জনাব সাইফুর রহমানের শেষ দিক থেকে, পরে মিস্টার কিবরিয়া, পরবর্তীকালে মিস্টার সাইফুর রহমান আরও বৃহৎ করে আনেন। উনি এরকমও শুরু করেছিলেন যে জাতীয় রাজস্ব বোর্ডের কমিশনার পর্যায় থেকে উপরের যত আছে সবাইকে নিয়ে উনি ট্রেনে করে ঢাকার থেকে মৌলভীবাজার চলে গেলেন ওনার এলাকায়। ওই ট্রেনের মধ্যে আলাপ করলেন। ওই যে বলে না ফিল্ড লেভেল, হোয়ার ইজ দ্য শু পিঞ্চিং, এটা কিন্তু আমি খুব ইন্ট্রিগড। আমার যেহেতু ডিসার্টেশন ছিল বাংলাদেশের ডেভেলপমেন্ট প্রসেস অ্যান্ড প্ল্যানিং, সো আমি সেই পাকিস্তানের মিস্টার মাহবুবুল হক থেকে শুরু করে জনাব তাজউদ্দিন আহমেদ, AR মল্লিক, মেজর জেনারেল মুনিম, যতজন অর্থমন্ত্রী কিংবা উপদেষ্টা হয়েছেন, মিস্টার মুহিত অফকোর্স, মিস্টার কিবরিয়া, মিস্টার সাইদুজ্জামান, প্রত্যেকেরই বাজেট ফিলোসফি, বাজেট কাঠামো, তারপরে রোল আউট বাজেট, এগুলো নিয়ে অনেক অর্থ সচিবদের সাথে কাজ করার সুযোগ হয়েছে, অনেক অর্থমন্ত্রীদের সাথে। এমনকি 7ই মার্চে যখন আওয়ামী লীগের অনুষ্ঠান হয় সরকারি দলের, তখনও কিন্তু অর্থমন্ত্রীরা আমরা মিলে রুদ্ধদ্বার কক্ষে কাজ করেছি। সো বাজেট আসলে একটা আবেগঘন পরিস্থিতি। একটুখানি শুনবার চেষ্টা করি। সাইফুর রহমান সাহেব কমিশনার অ্যাবাভ দ্য মেম্বার্স, তাদেরকে নিয়ে তার ট্রেনের ভিজিটে মৌলভীবাজার দিকে গেলেন তার হোমওয়ার্ক করার জন্য। এটি হোমওয়ার্ক, তাদের থেকে শোনা, আচ্ছা হোয়ার ইজ দ্য শু পিঞ্চিং। যেমন একটা বিরাট সমস্যা কি জানেন, যে অর্থমন্ত্রীদের, অর্থ সচিবদের, যে আমি নতুন কর কিংবা আয় কোত্থেকে বের করব। আমাদের, আপনি জানেন আমাদের দেশটা খুব কমপ্লেক্স, কিন্তু আমরা যেটা বলছিলাম যে
ভেরি ক্লোজলি হেল্ড সোসাইটি। আপনি জানেন কিনা জানি না, আমাদের এখন কিন্তু মাননীয়, আমি যেটা বলতে চাচ্ছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী জাস্ট 3-4 দিন আগে সম্ভবত গেল বুধবারে, ইফ আই এম নট মিস্টেকেন, উনি মাননীয় অর্থমন্ত্রী ভার্চুয়ালি যোগ দিয়েছেন। মাননীয় অর্থ প্রতিমন্ত্রী ছিলেন, সচিব মহোদয়রা ছিলেন, এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনবিআর চেয়ারম্যান তারা ছিলেন। উনি যে কথাগুলো বলেছেন, দিস আর অল $1 মিলিয়ন রিয়েলাইজেশন। উনি বলেছেন বাজেটের আকার ছোট রাখতে হবে, আইএমএফ এর কথা আপনি শুরু করলেন। উনি বলেছেন প্রকল্প মানে লেস ইম্পর্টেন্ট প্রকল্পগুলো বাদ দিতে হবে, প্রকল্প বাস্তবায়নকে ত্বরান্বিত করতে হবে, বাজেটের রাজস্ব আয় বৃদ্ধি করতে হবে, সামাজিক সুরক্ষা বেষ্টনী বাড়াতে হবে, যেখানে যেখানে খরচ কমানো যায় কমাইতে হবে। তারপরে সরকারের পক্ষ থেকে যেখানে যেখানে আমরা ট্যাক্স এক্সামশন দেই, এবং সাবসিডি ইকোনমিটা, যেটা আইএমএফ এর একটা বিরাট এলাকা, আমরা না পেরে শুধু একাধারে জ্বালানি তেলের দাম বাড়াচ্ছি, বিভিন্ন দাম বাড়াচ্ছি, সেটা অন্য ব্যাপার। উনি কিন্তু সবগুলো কথা বলে ফেললেন। তো আমার কাছে একটা জিনিস কি জানেন, একটা প্রধানমন্ত্রী এই ধরনের একটা কমপ্লেক্স সিচুয়েশনে যদি বুঝতে পারেন হোয়ার ইজ দ্য শু পিঞ্চিং, তখন কিন্তু অনেকটা কাজ ইজি হয়ে যায়, প্রোভাইডেড যারা ইমপ্লিমেন্টেশন করবে তারা যদি ওনার নির্দেশনাগুলো বুঝতে পারে, মেসেজটা পেয়ে যায়। হ্যাঁ, তো একটা কথা আছে বাংলায়, আপনারা তো ডিবেট করেন, আপনারা আরো ভালো বলেন। আমরা যখন ডিবেট করতাম, জাতীয় টেলিভিশন বিতর্ক, আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা, তখন আমরা মানে দিক বিদিক জ্ঞান হারিয়ে রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত এদের বই পড়তাম, কোটেবল কোর্স বের করতাম, তাই না? সো একটা কথা আছে, এটাকে বলে সিনক্রোনাইজেশন ইকোনমিক্সের ভাষায়, আমি গাই কি আমার সারিন্দা বাজাই কি। সো এখন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ওই বৈঠকে আপনি দেখতে পারবেন, সম্ভবত বৃহস্পতিবারে সকল পত্রিকায় এটা কভার করেছে, মাননীয় প্রধানমন্ত্রী যে সংকোচনমূলক বাজেটের একটা ইঙ্গিত দিয়েছেন,